আমরা শুনেছি যে দেওয়ালের কান আছে, কিন্তু দেওয়ালের যদি মুখ হতো তাহলে এই আলিপুর জেল চিৎকার করে স্বাধীনতা সংগ্রামীদের কষ্টের কথা, তাদের দেশের জন্য লড়াইয়ের কথা আমাদের সব কিছু চিৎকার করে শুনিয়ে যেতে পারত। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে আমরা চলে এসেছি আলিপুর মিউজিয়ামে, তো চলো দেখতে থাকো। তো আমরা টিকিট কেটে নিয়েছি ফাইনালি। এখানে টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। তো টিকিট কেটে নেওয়ার পরে আমরা ভিতরের দিকে যাচ্ছি। আর জেল মিউজিয়ামের ভিতরে ঢোকা মাত্রই এক অন্যরকম এক অনুভূতি আসছে এবং আমাদের শিহরণ জানাচ্ছে। আলিপুর জেল মিউজিয়ামে ঢুকে প্রথমে আমরা ম্যাপটা দেখে নিলাম কোন দিকে যাব। আলিপুর জেল মিউজিয়ামের বাঁ দিকে রয়েছে শহীদ স্তম্ভ। সেই শহীদ স্তম্ভ যারা ইংরেজদের অত্যাচারে প্রাণ দিয়েছিল তাদের উদ্দেশ্যে এই শহীদ স্তম্ভ তৈরি করা হয়েছে। আমরা সেলের সামনে চলে এসেছি, এখানে অনেকগুলো সেল রয়েছে। তো চলো একটা সেলে আমরা ফাইনালি ঢুকছি। এটা হচ্ছে নেহেরু সেল। তো চলো দেখি নেহেরু সেলেতে কী কী আছে। এখানে জওহরলাল নেহেরু 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 পর্যন্ত এই কারাকক্ষে বন্দী ছিল। এবার ওনার কুঠুরিটা দেখাচ্ছি। এই ছোট্ট কুঠুরিতে উনি 80 দিন পর্যন্ত বন্দী ছিল। ইংরেজদের আমলে এই ছোট ছোট কুঠুরিগুলির মধ্যে অনেকে বন্দি করে রাখা হতো। তো ফাইনালি তোমাদের এই সেলের মধ্যে কি কি আছে তোমাদের দেখিয়ে দিয়েছি। এরপরে আমরা অন্য একটা সেলে যাচ্ছি। তো বাইরে বেরিয়ে ম্যাপটা আগে দেখে নিই যে কোন সেলে যাই। তো এরপরে আমরা যাচ্ছি নেতাজি সেল আর বিধানচন্দ্র রায় কক্ষ। তো চলো ফাইনালি ওই সেলের মধ্যে কি কি আছে দেখা যাক। এখানে আছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। এই কারাকক্ষে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16 জানুয়ারি 1931 পর্যন্ত বন্দী ছিলেন। ডক্টর বিধানচন্দ্র রায়ের সেলের ভিতরটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই সেলের ভিতরটা দেখো পুরো অন্ধকার। এই অন্ধকার সেলের মধ্যে কয়েদিদের এনে রাখা হতো, কারণ আর কিছুই না, এর মধ্যে রেখে দিয়ে কয়েদিদের ওপর নির্মম অত্যাচার করা হতো। তো ফাইনালি এখানে আমার সেলগুলো দেখা হয়ে গেছে। তো এরপরে আবার অন্য একটা সেলে চলে যাচ্ছে। এটা হচ্ছে জেনারেল সেল। তো জেনারেল সেলে কি কি আছে চলো দেখাচ্ছি তোমাদের। এই জেনারেল সেলগুলোর মধ্যে কয়েদিদের এনে বন্দি করে রাখা হতো। তো চলো ফাইনালি আমি একটু জেলের ভিতরে ঢুকে গেছি। মানে ইন্টারেস্টিং একটা জিনিস। যাই হোক, এই যে জেল আলিপুর জেল মিউজিয়ামে গেছি, একটু জেলের ভিতরে ঢুকবো না, এটা কি হতে পারে? তো ফাইনালি আমি আর আমার ছোট সোনা জেলের ভিতরে ঢুকে পড়েছি। এই জেনারেল সেলগুলোর মধ্যে কয়েদিদের এনে বন্দি করে রাখা হতো। তো চলো ফাইনালি আমি একটু জেলের ভিতরে ঢুকে গেছি। মানে ইন্টারেস্টিং একটা জিনিস। যাই হোক, এই যে জেল আলিপুর জেল মিউজিয়ামে গেছি, একটু জেলের ভিতরে ঢুকবো না, এটা কি হতে পারে? তো ফাইনালি আমি আর আমার ছোট সোনা জেলের ভিতরে ঢুকে পড়েছি। চলো জেলগুলোর ভেতরটা দেখানো হয়ে গেছে। তো এখন সাইড দিয়ে যাচ্ছি, আর কি কি আছে দেখাচ্ছি। এখানকার সমস্ত সেলগুলো সব একই রকমের। তো সাইড দিয়ে দেখি একই রকম। এটা হলো দ্বিতীয় জেলখানাটা। বন্ধ করে দাও সোনা, মাকে বন্ধ করে দাও। আলিপুর মিউজিয়াম এবং জেলখানা। তো ওখান থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখানকার সমস্ত সেলগুলো, জেনারেল সেলগুলো সমস্ত একই রকমের। বিভিন্ন ধরনের জিনিস দেখানোর আছে এবং অভিজ্ঞতাপূর্ণ কিছুগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমরা যাচ্ছি বন্দীদের জীবনযাত্রা দেখতে। তো বন্দীদের জীবনযাত্রা কেমন হতে পারে
তো আমরা সেটা কল্পনাও করতে পারছি না। তো চলো ভিতরে যাওয়া যাক। আর ইংরেজরা কিভাবে অত্যাচার করত এখানে তার সমস্ত একটু একটু করে নমুনা তুলে ধরা হয়েছে। তো চলো ভিতরে আমরা প্রবেশ করছি। স্বাধীনতা সংগ্রামীরা কিভাবে তাদের জীবন দিয়ে লড়াই করেছিল তার একটু একটু নমুনা দেখে নিজেদের ধন্য বলে মনে হচ্ছে যে আমরা ভারতবাসী। তারা কিভাবে লড়াই করেছে নিজের দেশ স্বাধীনতা হওয়ার জন্য, আর ইংরেজরা কিভাবে স্বাধীনতা সংগ্রামীদের ওপর অত্যাচার করত। দেখো, চাবুকের মধ্যে ব্রেক ঢুকিয়ে চাবুক দিয়ে মারতো। এখন আমরা প্রবেশ করছি ফাঁসির মঞ্চে। তো এখানে ঢোকা মাত্রই গাটা যেন ছমছম করছে। এই সেই ফাঁসির মঞ্চ যেখানে কয়েদি ফাঁসি দেওয়ার পরে এই রুমে রাখা হতো। এই রুমে এনে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হতো। আর এই যে উপরে রুমগুলো দেখছো, এইখানে কয়েদিদের দেখানো হতো যে কিভাবে ফাঁসি দেওয়া হচ্ছে, যাতে তারা আরও ভয় পায়। এই জানালা দিয়ে তাদের ফাঁসি দেখানো হতো, আর এইখানেই হয়েছিল জোড়া ফাঁসি। ফাঁসির মঞ্চের পাশে যে জেলখানা মতন কক্ষগুলো রয়েছে, এর মধ্যে কয়েদিদের ফাঁসির ঠিক আগের দিন রাতেবেলা এনে রাখা হতো এবং কয়েদিদের যা মনের ইচ্ছা তা শোনা হতো এবং তারা যা কিছু খেতে চাইতো তাদের সব কিছু এনে দেওয়া হতো। এখন আমরা চলে এসেছি পুলিশ মিউজিয়ামে। তো চলো পুলিশ মিউজিয়ামের ভেতরে কি কি আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো পুলিশ মিউজিয়ামের আমরা প্রথম কক্ষে চলে এসেছি। এইখানে রয়েছে বিভিন্ন রকমের বন্দুক, বোম, চাকা বোম, আরও বই বোম, বিভিন্ন রকমের বোম ইস্তেমাল করা হয়েছিল। তো আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যা যা ইউজ করা হয়েছিল এখানে তার সব কিছু রয়েছে। আমরা কি কখনো ভাবতে পেরেছি যে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো, কিন্তু আলিপুর জেল মিউজিয়ামে এসে আমরা কখন কোন বোমটা ইউজ করা হয়েছে বা কখন কোন সময় কি ইউজ করা হয়েছে তার সব কিছু তথ্য এখানে পেয়ে যাবে এবং সেগুলো তার কিছু কিছু নমুনা তুলে ধরা হয়েছে। তা আমরা দেখলাম এখানে। ইংরেজদের আমলে দেখো বইয়ের পিসটা কেটে মাঝখানে বোম ভরে এইভাবে বোমটা ইউজ করা হতো, বই বোম যার নাম। গাড়ির চাকার মধ্যে বোম ইউজ করা হয়েছে, তো এখানে সেই চাকাটাও দেখানো হয়েছে। ঢাকা ষড়যন্ত্রকারীর হামলায় এই তরোয়ালগুলো ইউজ করা হয়েছে। পুলিশ মিউজিয়ামে দেখা হয়ে গেছে, তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা প্রবেশ করছি নজরুল কক্ষতে। তো চলো কি কি আছে দেখা যাক। নজরুল কক্ষতে রয়েছে বিভিন্ন রকমের বই এবং কিছু ফটো এবং নজরুল গীতের যা যা বই আছে তা সেই সমস্ত এখানে রয়েছে। নজরুল কক্ষে এসছি, আর একটা ফটো তুলবো না তাই কি হতে পারে, তাই ফাইনালি একটা ফটো তুলে নিলাম। এরপরে আমরা চলে এসেছি দীনেশ গুপ্তর ব্যবহৃত পিস্তল। তো এরপরে আমরা সিঁড়ি দিয়ে উঠে যাব, উঠে গিয়ে দেখি রুম নম্বর 1 এখানে কি কি আছে। তো চলো দেখা যাক ফাইনালি ভিতরেতে। আলিপুর মিউজিয়ামে নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোসের টোটাল হিস্ট্রি। আচ্ছা, তো আমরা ভেবেছিলাম এখানে ঢুকবো, কি দেখবো কিছু বুঝতে পারছিলাম না। তো দেখলাম যে এখানে কিছু একটা তেমন একটা নেই, তবে ঘুরতে ঘুরতে এসে দেখি
এখানে দেখার অনেক কিছু আছে, বোঝার অনেক কিছু আছে এবং চিন্তাভাবনার অনেক কিছু আছে, যে আমাদের আগে ইংরেজরা কী করেছে কী না করেছে সব কিছু এখানে তথ্য একদম পুরো একদিনের ট্যুর করলে এখানে খুব ভালো হয় বোঝার জন্য। বাকি খুব সুন্দর জায়গা, ঢোকার আগে বুঝতে পারিনি যে এত সুন্দর জায়গা হবে। আর আমাদের ভীষণ ভালো লেগেছে, এখনও ঘোরাঘুরি করছি, তো তোমরা যেন পুরো ভিডিওটা দেখতে থেকো। আর ইংরেজদের আমলে যা যা কিছু হয়েছে সব কিছু এখানে সব কিছু রয়েছে। বন্ধুরা, তোমরা কলকাতায় আসলে অবশ্যই এখানে একবার এসে ঘুরে যেও, দেখবে খুব ভালো লাগবে। আমারও ভীষণ ভালো লেগেছে। ছোটো সোনার মুখ থেকেই তোমরা শুনে নাও, ছোটো সোনা কেমন লাগছে আর কি। আমার খুব ভালো লাগছে। তোমার বেবি নিয়ে এসে এখানে তোমাদের বেবিরও অনেক ভালো লাগছে। তো চলো, আরও অনেক কিছু দেখানোর বাকি আছে, তো সেগুলোও তোমাদের দেখাচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো। মুক্তি সংগ্রামের বাংলার প্রথম পর্ব। তো এই রুমে আমরা প্রবেশ করেছি, এখানে বিভিন্ন রকম রয়েছে, তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখতে থাকো। রুম নাম্বার 207, এখানে রয়েছে মহিলা সংগ্রামীদের সমস্ত তথ্য। এখানে মহিলা সংগ্রামীরা কী করেছে তার সমস্ত খুঁটিনাটি তথ্য এখানে দেখা যাবে। তো চলো ভিতরে প্রবেশ করা যায়। এরপরে আমরা চলে এসেছি এখানে পয়সা। এখানে বিভিন্ন রকম পয়সা, কোন সালে কোন পয়সা মানে পাওয়া গেছে, তো সেখানে সমস্ত তথ্য এখানে রয়েছে। তো ফাইনালি চলো এক ঝলক ফটাফট দেখে ফেলি। অনেকতলা বোমা ষড়যন্ত্র মামলায় এই বোমা ব্যবহার করা হয়েছিল। এখানে সমস্ত বিপ্লবীদের ফটো দেওয়া রয়েছে। বন্দে মাতরং। আলিপুর জেলে যারা বন্দী ছিল তাদের দৈনন্দিন জীবনযাত্রা ঠিক কেমন ছিল চলো এক ঝলক দেখে ফেলা যাক। আরও বিভিন্ন জিনিস আছে, তো সেগুলো তোমাদের ঘুরে দেখাবো। আলিপুর জেলে কয়েদিদের দিয়ে ঠিক কী কী কাজকর্ম করাতো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। কেউ কেউ চরকা ঘোরাতো, আবার কেউ বা তাঁত বুনতো। এইগুলো হলো তাদের সমস্ত সরঞ্জাম। এটা দেখো, এটা হলো চরকাতে সুতো কাটছে উনি। আলিপুর মিউজিয়ামটা ঘোরা হয়ে গেছে। তোমরা কলকাতায় আসলে অবশ্যই এখানে একবার এসে ঘুরে যেও, তোমাদেরও খুব ভালো লাগবে আর আমাদের খুবই ভালো লেগেছে। ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো। টাটা। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আবার একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।